আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যে চুপচাপ এই ঘটনাটি শুনুন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি ভাই, আমি রনি মিরপুর 1 থেকে। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এক বড় ভাই মাইনুল ভাইয়ের কাছ থেকে শোনা, এবং সে নিজেও এই ঘটনার সাথে জড়িত আর কি। ওকে। তারা যখন ঘটনাটি হচ্ছে, তারা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন সে আর তার সাথে আরো 3 জন বন্ধু তারা মিলেই করলো যে এসএসসি পরীক্ষা শেষ, এখন তো হাতে অনেক সময়, তারা তাবলিগে যাওয়ার চিন্তা ভাবনা করলো। ও যেই কথা সেই কাজ, তাদের এলাকার মুরব্বীদের সাথে তারা তাবলিগে যায়। খুব ভালোই চলছিল। প্রথম 3টা মসজিদ পরে 4 নম্বর যে মসজিদটা পড়লো সেটি হলো গাইবান্ধা জেলার একটা জায়গায়, গ্রামের দিকে জায়গায়। তারা গেল প্রথম দিন সকালে, সারাদিন খুব ভালোই কাটলো। রাতে তারা যখন এশার নামাজের পরে তারা যখন শুতে যাবে তখন মসজিদের ইমাম যে তিনি তাদের বলল যে প্রথম কাতারটা ফাঁকা রেখে তারপর শুইতে। এখানে বলে রাখা ভালো যে মসজিদটা অনেক আগের, মসজিদটা অনেক পুরনো ছিল। জি। তারা কারণ জিজ্ঞেস করাতে ইমাম বলল যে এখানে প্রচলিত আছে জিনরা নামাজ পড়ে, এই জন্য এখানে যারা তাবলিগে আসে বা রাতে যদি কেউ থাকে প্রথম কাতার খালি রেখে তারপর শোয়, এরকম একটা। আচ্ছা। তো তারা যেই কথা যেরকম বললো সেভাবেই প্রথম একটা কাতার খালি রেখে ফাঁকা রেখে তারপর তারা শুলো যে যার মতো। আর মাইনুল ভাই আর তারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের মনের মধ্যে এইটা হলো যে আমরা আজকে রাত্রে দেখবো কারা নামাজ পড়ে বা কি, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। তারা সজাগ থাকলো। রাসেল ভাই কিন্তু তারা ক্লান্ত বিদায় সারাদিন জার্নি করে আসছে, তারপর ক্লান্ত বিদায় কখন যে ঘুমায় গেছে তারাও জানে না। আচ্ছা। এখানে তাদের যে জামাতের যে আমির ছিল উনি হলো রাতে ওয়াশরুমে বের হয়েছে। আর যেহেতু আমি আগেই বলছি যে অনেক পুরনো মসজিদ, সেহেতু মসজিদের সাথে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, মসজিদ থেকে একটু দূরে। সে রাতে বেলা তার ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে সে ওয়াশরুমের কাজ শেষ করে সে যখন ইতে আসলো হাত মুখ ধোয়ার জন্য। এখানে আরেকটা বিষয় হলো ওখানে যে পুকুরটা ছিল, পুকুরের 2টা ঘাট ছিল। একটা মসজিদমুখী ঘাট, মসজিদে সচরাচর সবাই উজু করে, আর একটা অপর সাইডে ঠিক তার অপর সাইডে একটা ঘাট। সে মসজিদের ঘাটে বসে উজু করা যখন শুরু করলো, কিছুক্ষণ পরে দেখলো যে অপর দিক থেকে তার মতো ছায়া, একদম তার মতো দেখতে কে যেন একজন উজু করছে, এরকম একটা ছায়া দেখতে পেলো। সে কিছুটা বিব্রত বোধ হলো যে এরকম তো হওয়ার কথা না, বা আশেপাশে কেউ নাই, বা আমার নিজের ছায়া আমি নিজে দেখতেছি, এরকম। সে ভয়ে ভয়ে দোয়া দুরুদ পরে উজু করে চলে গেল মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে সে আবার ইমামের কাছে জিজ্ঞেস করলো যে ভাই, আমি রাতে ওয়াশরুমে বের হয়েছিলাম, তো আমার সাথে এরকম এরকম ঘটছে। এখন হুজুর বলল যে আমার এটা আগেই বলে রাখা উচিত ছিল আপনাদের, কিন্তু আমার এটা ভুল হয়েছে যে এখানে রাতের বেলা উজু করতেছে অনেকেই এরকম দেখছে যে সে উজু করতেছে, অপর পাশে দেখতেছে যে তার মতো একটা ছায়া, এরকম অনেকেই দেখছে। যাই হোক, সেদিনকার মতো সকালবেলা তো তারা তাবলিগের কাজ, মানুষকে দাওয়াত দেওয়া, সারাদিন দাওয়াতটা দিল। সারাদিনে তেমন কোনো প্রবলেম হয়নি, শুধু একটা প্রবলেম হয়েছিল, যেটা বারান্দায় তাদের যে আসবাবপত্র, খাবারের বা এমনি যে আসবাবপত্র যেটা রেখে গেছিল ওটা একটু এলোমেলো। সো তারা এটাকে খুব একটা বেশি এরকম নেয় না, নর্মালি নেয় সাধারণত। আর মাইনুল ভাই আর তার ওই যে ফ্রেন্ডরা চিন্তা করলো যে আজকে রাতে তারা জিন দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা করে সবাই যখন রাতে শুলো এশার নামাজের পরে, তারা চুপি চুপি মসজিদ থেকে বের হইলো। অপর পাশে যে ঘাটের কথা বলা হয়েছিল, যে ঘাটে সাধারণত কেউ যায় না, বা ওই ঘাটে ওরকম দেখা যায়, তারা সেখানে গেল। সেখানে যে তেমন কিছুই একটা দেখলো না। কিছুক্ষণ পরে যেটা দেখলো, একটা আগুনের দলার মতো তাদের মাথার উপর দিয়ে গেল, এবং যে তাদের যে মসজিদটা ছিল মসজিদের ছাদের উপর পড়লো। তারাও সাথে সাথে দৌড়ে যে মসজিদের ওখানে গেল। আর একটা বিষয় হলো যে অনেক আগের মসজিদ, একতলা মসজিদ ছিল, আর মসজিদ ওঠার ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। তাদের হাতে রাসেল ভাই একটাই উপায় ছিল যে পাশের সাইডের গাছ বেয়ে তারা মসজিদে ছাদে উঠবে। যেই কথা সেই কাজ, তারা সেরকম ভাবে উঠলো, ছাদে উঠলো পাশের একটা গাছ বেয়ে মসজিদের ছাদে, কিন্তু তারা কিছুই দেখলো না আর কি। আবার নাইমে আসলো, নাইমে আইসা যে যার মতো শুইলো। তাদের একটা বন্ধু যার সাথে মেইন আসল ঘটনাটা ঘটে, সে রাতের বেলা যখন ওয়াশরুমে বের হয়েছে, সে ওই একই জিনিস দেখতেছে যে একটা আগুনের দলার মতো বাগানের দিকে পড়লো। সে ওয়াশরুমে না গিয়ে দৌড়ে বাগানের দিকে গেল। বাগানের দিকে যেখানে আলোটা পড়ছে সেখানে ই করলো, খোঁজাখুঁজি করলো বা চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখলো না।
ঘটনাটি হচ্ছে রাসেল ভাই সে যখন মানে পিছনের দিকে তাকালো, দেখতে পেল যে সাদা আলখেল্লা পরা একটা লোক তার দিক তাকিয়ে খিলখিল করে হাসতেছে। মানে ঘটনাটি দেখার পর সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। সকালবেলা তারা যখন মানে ফজরের আজান যখন হয়, তখন মানে তারা যখন উঠে নামাজের জন্য, উঠে মানে তার বন্ধুটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির পর মানে অনেক খোঁজাখুঁজির পর তাকে এক পর্যায়ে বাগানের ভিতর পেল। আচ্ছা, তাকে যখন নিয়ে আসলো রাসেল ভাই, তার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, আর সে অজ্ঞান অবস্থায় পায়। ছুড়া টুড়া পরে পানি পড়া দিয়ে তাকে কোনো মতে হুঁশ ফেরানো গেল, কিন্তু জ্বর তার কম ছিল না কোনো মতে। তখন তারাই চিন্তা করলো যে তাকে মানে শহরে একটু যে ভালো হসপিটালে মানে ডাক্তার দেখানোর জন্য তারা গেল। এবং মানে যত সময় যাচ্ছিল রাসেল ভাই মানে জ্বর অতই মানে বেড়ে চলছিল, মানে কমানোরই নেই। এক পর্যায়ে ডাক্তার এরপর পরীক্ষা টরীক্ষা করার পর ডাক্তারে বললো যে তাকে বাড়ি নিয়ে যেতে, মানে বেড রেস্টের জন্য। তখন চিন্তা করলো যে মাইনুল ভাই, তার একটা বড় ভাই, আর ওই যে অসুস্থ ছিল সে, এরা তিনজন মানে অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। অ্যাম্বুলেন্সের ভিতর বসে রাসেল ভাই মানে সে আবল তাবল বলছিল, মানে এদিক ওদিক তাকাইয়া যে তুমি কেন আসছো, যাও, এইরকম টাইপের হয়েছে। কিন্তু তারা ভাবে যে মানে জ্বরের ঘরে গোলাপ বকছে, বা জ্বরের ঘরে মানে অতিরিক্ত জ্বর ভয় পাইছে, এই জন্য হয়তো বা কিছু একটা বলছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে রাসেল ভাই সে মানে বাড়ি বসে ওই রকম তার রুমের ভিতর মানে কাউকে ঢুকতে দিতেছে না, মানে কাউকে সহ্য হইতেছে না, মানে এরকম আবল তাবল বলতেছে। তারপর তারা তাদের ফ্যামিলির লোকজন চিন্তা করলো যে এর একটা হুজুর আইনা দেখানো হোক, এলাকার একটা বড় হুজুর, মানে খবর দেয়া হলো। হুজুরে যখন মানে তার রুমে প্রবেশ করবে রাসেল ভাই, এই সময় মানে সে বলতেছে যে তুই কেন আসছিস, আমি যাব না, মানে এইরকম এক মানে রাগান্বিত ভাবে এরকম বলছিল। হুজুরে সেদিনকার মতো তাকে দেখে টেকে কোনো মতে বলে গেল যে আমি পরের দিন আসবো। পরের দিন আসার কথা বলে হুজুরে চলে গেল। চলে যাওয়ার পরে রাসেল ভাই হলো যে মানে পরের দিন যথারীতি সময় হুজুরে আসে, সে তাকে আসনে বসায়, মানে যেরকম মানে জিন হাজির করা হয় সেরকম তার শরীরে হাজির করা হলো। তখন হুজুরে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসছো, বা কেন এই ছেলের সাথে মানে তুমি ভর করছো। তখন বলল যে ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বলল যে কিভাবে ছায়ায় পাড়া দিছে, বলল যে আমি যখন মসজিদের ছাদে করছি তখন মানে ওরা 4 জন ছিল, ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বলল যে মানে ও তো তোমাকে দেখে নাই, বা তুমি তো অদৃশ্য, যে ও তোমাকে বলল যে না, কোনো কিছুতে কিছু হবে না, ও আমাকে কেন করলো, আমি এই জন্য ওকে শাস্তি দিব। যাই হোক, এভাবে অনেক কথাবার্তা বলার পর রাসেল ভাই এক পর্যায়ে বলে গেল যে আমি এখন যাচ্ছি, কিন্তু আমি ওকে কখনো ছাড়বো না, আমি আবার আসবো, এরকম একটা কথা বলে গেল। হুজুরে তারপর তার অনুযায়ী তাকে একটা তাবিজ দিল এবং বলল যে মানে তুমি এই তাবিজটা খুলবা না, তাবিজটা খুললে তোমার সমস্যা হবে, এরকম একটা কথা বলে হুজুরে চলে গেল। এরপর দেখা গেছে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এক পর্যায়ে। এভাবে অনেকদিন কেটে যায়। অনেকদিন কেটে যাওয়ার পরে রাসেল ভাই একদিন মানে সে গোসল করার সময় তার তাবিজটা হাত থেকে খুলে গেল, এবং সে মানে নিজেও মানে বুঝতে পারে না যে তার তাবিজ খুলে গেছে, বা মানে তার মানে পুরান ঘটনাটা আর কি সম্পূর্ণভাবে ভুলেই গেল এক পর্যায়ে তাবিজটা গেল। সন্ধ্যার সময় যেটা ঘটে রাসেল ভাই, সেটি হলো যে সে বাজারে গেছে, বাজার থেকে আসার পথে মানে সে একা আসতেছে, মানে অনুভব করতেছে যে তার সাথে সাথে কেউ একজন আসছে, বা পাশে কেউ একজন আছে, এরকম একটা মানে ফিল করতেছে। কিন্তু সামনে পিছনে এরকম মানে চতুর্দিকে কোনো কিছুই দেখতে পায় না। সে আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই যে লোকটাকে সে দেখে মানে বাগানের ভিতর দেখে যে অজ্ঞান হয়েছিল, সেই হুবহু লোক সেরকম আবার তার সামনে হাজির এবং হাসতেছে। সে উল্টো পথে দৌড় দিল, বাট মানে সে কখন যে অজ্ঞান হয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন আর কি সে মানে আবিষ্কার করলো যে সে তার বাড়িতে, এবং সেই হুজুরকে আবার ডাকা হলো। ডাকার পরে বলল যে তার তাবিজ খোলার জন্য এইটা হইছে, আবার তাবিজ দিয়ে গেল আর বলল যে কখনো খুলবেন না। এখন পর্যন্ত রাসেল ভাই তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মানে সে যখন একা থাকে বা যখন হাঁটে তখন ফিল করে যে হয়তোবা তার পাশে কেউ আছে, কিন্তু মানে তার কোনো ক্ষতি বা তার সাথে আর কোনো সময় দেখা দেয়নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আসলে ঘটনা 2 জন ডাক্তার পাঠিয়েছে। এর মধ্যে আমার কলিগের ঘটনাটা আমি আজকে পড়ছি। কলিগ বলতে হচ্ছে তিনি যখন একটা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তখনকার ঘটনা। এটা মেডিকেলের ঘটনা অনেকেই শুনতে যাচ্ছিলেন, তাই আজকের ঘটনাটা আমি শুরু করব মেডিকেলের ঘটনা দিয়ে। সেদিন রাত 11:30 কি 12টা বাজে। আমার কলিগ, ওনার নাম হচ্ছে নাজমুল, এবং উনি যে মেডিকেল কলেজ পাশ করেন সেটা একটা গভর্নমেন্ট মেডিকেল, এবং ওনাদের যে ছাত্রাবাস ছিল বা হোস্টেল ছিল সেখান থেকে ওনাদের ইমার্জেন্সিটা খুব
নিকটবর্তী, একদমই কাছাকাছি, দেখা যেত, ইমার্জেন্সিতে দেখা যায় আর কি। তো সেদিন তিনি হোস্টেলে যান নাই এবং তিনি বাইরে বসেছিলেন, ফ্রেন্ডের সাথে আড্ডা মারছিলেন। তো এমন সময় হঠাৎ করে একটা পেশেন্ট আসে এবং অ্যাম্বুলেন্সে করেই আসে। পেশেন্ট মানে বুক খুব ধরপাচ্ছিল, মানে পেশেন্টের বুক খুব কাঁপছিল, সারা শরীর খুব কাঁপছিল, বুকটা বারবার উপরে উঠছে আর নিচে নামছে, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে জানা গেল পেশেন্ট বিষ খেয়েছে। সে বিষ খেয়ে এখানে নিয়ে এসছে। তো কি কারণে বিষ খেয়েছে, কেন বিষ খেয়েছে সেটা আমাকে তিনি বলেন নাই। তিনি বলেছেন পেশেন্ট এসছে এবং পেশেন্টকে আমরা হসপিটালাইজ করি এবং পরবর্তী সময়ে পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টকে ওয়াশ করা হয়, ভেতর থেকে সব ময়লা আবর্জনা বের করা হয়, যেসব জিনিস খেয়েছে সাথে খাওয়া দাওয়া সবই বের করা হয়। পেশেন্ট একদম দুর্বল ছিল, তো পেশেন্টকে কন্ডিশনও খারাপ ছিল, কারণ বিষ খাওয়ার প্রায় 12 ঘন্টা পর নিয়ে আসা হয়। তো তখন অলমোস্ট বডিতে সবকিছু সিস্টেমে ঢুকে গেছে। তো এইটাগুলো তোয়াক্কা না করে তারা ওয়াশ করে এবং পেশেন্টের কন্ডিশন খুব আহামরি সমস্যা না, মানে একদম মুমূর্ষ বলা চলে না, তবে পেশেন্টের কন্ডিশন আইসিইউতে নেওয়ার মতো। তো আইসিইউতে যখন, আইসিইউ বলতে পেশেন্টকে কাছাকাছি একটা জায়গা, কাছাকাছি মানে আইসিইউর কাছাকাছি, মানে খুব কেয়ার, ইন্টেন্সিভ কেয়ারের মতোই, কিন্তু ভালো জায়গায় নেওয়া হয় আর কি। ডক্টররা সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছে, ওনাকে দেখছে কন্ডিশনটা। তো একটা পর্যায়ে যখন মানে ওয়ার্ডে রাউন্ড দিতে হয়, তো স্যারদের সাথে সাথে কন্ডিশন দেখার জন্য স্টুডেন্টদেরকে রাউন্ড দিয়ে আসা। তো তিনি স্টুডেন্টের সাথে ছিল। তো ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটা ঘটনা নেওয়া হয় যে উনি কি কাহিনী, কি হয়েছে, হিস্ট্রি হিসেবে নেওয়া হয় যে তার ঘটনাটা কি। তখন যে অ্যাটেন্ডেন্ট ছিল, তখন সে অ্যাটেন্ডেন্ট বলল যে ওনার মেজর প্রবলেম হচ্ছে উনি কানের মধ্যে ওনাকে কে জানি ফিস ফিস করে কথা বলে এবং ওনাকে কারোর সাথে কোনো ধরনের কথা বলতে দেয় না, কে জানি ওনার উপর ভর করেছে। তো সেই জিনিসটাই নাকি তাকে বিষ খাইয়েছে। তো এইটা জানার জন্য আর মানে এইটার শোনার পরে, ওনার পর কে জানি ভর করেছে, এটা শোনার পরে আমার এক কলিগ খুব ইন্টারেস্ট শো করে যে ওনার ঘটনাটা আসলে আমার একটু জানা দরকার, ওনার বাবা মার সাথে কথা বলা দরকার। ওনার অ্যাটেন্ডেন্ট তো আসলে অতটা বলতে পারবে না। তো ওনার বাবা মা, ওই পেশেন্টের বাবা মা, পেশেন্টের বয়স হচ্ছে 27 বছর বয়স এবং পেশেন্ট একজন মহিলা। তো পেশেন্টকে পরবর্তী সময় পেশেন্টের বাবা মার সাথে কথা বলা হয় যে কি কাহিনী, কি ঘটনা, আমাদেরকে একটু বলা যায় কিনা। প্রথম এরকম হতো যে পেশেন্ট নাকি কোনোভাবেই পেশেন্টের গার্ডিয়ানদের সাথে বা বাবা মার সাথে ঠিক মতো কথা বলতো না, বিড় করে কথা বলতো সারাক্ষণ ঘরের ভিতরে এবং মাথা উপর উঠিয়ে রাখতো সারাক্ষণ সিলিং এর উপরে। তো পরবর্তী সময় ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা ডাক্তার বলে যে তুমি, মানে ডাক্তার ওষুধ দেয় তাকে ঠিক করবার জন্য। তো ওষুধে কোনো ধরনের কাজ হয় না, তো সারাক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকে, সিলিং এর দিকে তাকিয়ে থাকে। তো তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সিলিং এর দিকে তাকায় থাকো কেন? তো ওই মেয়েটা বলেছিল যে বাবা দেখো আমার দিকে ও তাকায় আছে, ওই দেখো অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো বাবা মা সবতে খুব ভয় পেয়ে যায়, কাহিনী কি। এরকম একটা দিন, পরের দিন বলতে হচ্ছে ওই ঘটনার পরে পরবর্তী সময় যখন নজরে আসে যে মেয়ের কন্ডিশনটা, বিড়বিড়ের লেভেলটা বেড়ে যায়, হঠাৎ মেয়েটা খাটের মধ্যে দাঁড়িয়ে যায়, চুপ করে মাথাটা বাঁকি উপরের দিকে তাকিয়ে থাকে। তো বাবা মা আবার বেডে শোয়ায়, মাথা পানি দেয়, মাথা ঠান্ডা করার ট্রাই করে, কি ঘটনা মা বলো, কি ঘটনা। তো মেয়ের একটাই কথা যে ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে, ওই দেখো আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়ে সারাক্ষণ একই কথা বলে। পরবর্তী সময় এক বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই আলেম হচ্ছে চিটাগং থাকে, তার বাড়িতে চিটাগং এ তার বাসায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে ওই আলেমের সাথে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে মেয়েটাকে একটা জিন মেয়েটার উপর ভর করেছে এবং এই জিনটা খুবই খারাপ জিন। আপনারা জানেন যে আমাদের আশপাশে যার যেসব জিন আছে, মোটামুটি 4-5 ধরনের জিন আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ইফরিত। তো ওনাকে যে জিন ভর করেছে, সেই জিন খুবই শক্তিশালী, সেই জিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে এবং ওই জিন মাঝে মধ্যে বেশ ধরে মেয়ের সামনে আসতো এবং ওই আলেম ওই জিনের সাথে যখন কথা বলতে যায় তখন ওই জিন ওই মেয়ের বডিতে আর আসে না। তো আসে না, কোনো সলিউশনও পাচ্ছে না।
মেয়েটাকে ঠিক করবে কিভাবে ঠিক করবে, কেউ সলিউশন দিতে পারছে না, কারো কাছে কোনো ধরনের সলিউশন নাই। বাবা মারা খুব হতাশ হয়ে যায়। তো এক পর্যায়ে ছেড়ে দেয়। মেয়ের কন্ডিশনটা গেছে এটা তো বুঝাই যাইতেছে, তো ইন্ডিয়ায় নিয়ে যাওয়া যায় কিনা। ওনারা চট্টগ্রামের ওই বুজুর্গ আদমি থেকে ইন্ডিয়াতে আরেকজন জিন তাড়ানোর হুজুরের কাছে যায়। তো জিন তাড়ানোর হুজুরের কাছে যাওয়ার পরে ওই জিন তাড়ানোর হুজুর মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই জিনটা তার উপর ভর করেছিল। তো যখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়, মেয়ে তখন কমপ্লিটলি সুস্থ, কোনো ধরনের মুভমেন্ট নাই, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্ট নাই, কোনো অকওয়ার্ড মুভমেন্ট নাই। তো ওইখানের যে হুজুর ছিল, যে হুজুরটা মেয়েটাকে দেখছিল, মেয়েটা হুজুর বলেছে যে না, এই জিনটা তার সাথে আসে নাই, সো আপনারা এটা নিয়ে কথা হচ্ছে যে ওনার উপরে একটা জিন ভর করে, কিন্তু গেলে আবার ভর করবে। এখন আমার সামনে তো জিনটা আসছে না এবং আমি অনেক চেষ্টা করছি। ওই হুজুর নাকি চেষ্টা করতে করতে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে একটা পর্যায়ে, তারপরে ওই জিনকে টেনে নিয়ে আসতে পারে না। পরবর্তী সময়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে আবারও বাংলাদেশ আসার পর ভর করে, এবং যতদিন পর্যন্ত ইন্ডিয়াতে ছিল মেয়েটা ভালো ছিল, সুস্থ ছিল। বাংলাদেশ আসার পর আবারও মেয়েটা খারাপ হয়ে যায়। বাংলাদেশে আসার পর খারাপের অবস্থা তখন চূড়ান্ত এমন যে ওই মেয়েটাকে ওই জিনটা খাটের উপর থেকে ফেলে দিত। এখন মেয়েটাকে কষ্ট দেওয়া, টর্চার করা শুরু হয়েছে। মেয়েটার মুখের মধ্যে গ্লাস ছুঁড়ে মারতেছে, হঠাৎ করে মুখের মধ্যে কোথা থেকে গ্লাস এসে লাগতেছে, হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে। মেয়েটার পায়ের মধ্যে গ্লাস বিচ্ছে, হঠাৎ করে রুমের মধ্যে কিছু একটা আছে পায়ের মধ্যে বিঁধে গেল। মেয়েটা খুব অবাক হয়ে, মানে মেয়েটার অবস্থা খুব খারাপ। মেয়েটার কথাবার্তা বলতো না কারোর সাথে, বাসার বিড়বিড় করে সেই আগের মতো উপরে তাকিয়ে থাকতো। তো বাবা মারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আসলে কি ঘটনা, তার মেয়ের সাথে আসলে ঘটনাটা কি ঘটছে, এরকম কেন হচ্ছে, এরকম হওয়ার তো কথা না। তার আদরের মেয়ে এবং তার দুই ছেলে বাংলাদেশের বাইরে থাকে, মিডল ইস্টের একটা কান্ট্রিতে জব করে আর কি। তার এক মেয়েই বাংলাদেশে থাকে, এবং ওই মেয়েটা পরবর্তী সময় যেদিন ঘটনা ঘটে সেদিন হচ্ছে আপনাদের আমি বলি যে ঝড় হলে যে এরকম অবস্থা হয়, বাতাস উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড বাতাস ছেড়েছে, এমন সময় বাসার ইলেকট্রিসিটি চলে যায়। ওনার মা ওনার বাসায় ওনার রুমে ঢুকে হচ্ছে কমলা কেটে খাওয়াই দিবে, এরকম আর কি। কমলা ছিলে মেয়ের রুমে আসে, মেয়েকে খাইয়ে দিবে, খুব সিম্পল অবস্থা। হঠাৎ করে মেয়ের মাকে ওই মেয়েটা গলা চিপে বসে, গলা চিপ দিয়ে ধরে মেয়ের মার সামনে মেয়েটা এক বোতল বিষ খায়, এবং ওই বিষটা কোথা থেকে এসে কেউ জানে না। এবং ওই মেয়ে এমনও না যে বাইরে গিয়েছিল বা কিছু একটা, বাইরের থেকে কেউ কিছু আইনেও দেয় নাই মেয়েটাকে, মেয়েটাও বাইরে থেকে কিছু নিয়ে আসে না, কিন্তু মেয়েটা তার মার গলা টিপ দিয়ে বসে এবং একটা পর্যায়ে মেয়ের মার সামনে মেয়েটা বিষ খায়। বিষ খাওয়ার পরে মেয়ের মা অজ্ঞান হয়ে যায়। মেয়ের বাবা আসার পরে দেখে যে মেয়ের বাবা রাত করে আসে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল। ঢাকার থেকে যখন আমি মানে যেই জায়গায় ঘটনা সেই জায়গায় যাওয়ার পরে দেখে যে মেয়ের মা দুইজনই বিছানায় পড়া। মেয়ের মার অবস্থা ভালো না। তো পরবর্তী সময় মেয়ের মাকে নর্মাল করা হয়, কিন্তু মেয়ের মাকে রেখে যে কন্ডিশনটা খারাপ সবচেয়ে, যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। এই যে হাসপাতালে নিয়ে আসার ঘটনা বললাম, হাসপাতালে নিয়ে আসার পরে পরবর্তী সময় মেয়েকে ওয়ার্ডে রাউন্ড দিতে একটা পর্যায়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। 3 দিন হাসপাতালে থাকার পর মেয়েটাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তখন ওই হসপিটাল থেকে ঢাকাতে শিফট করে দেওয়া হয়, এবং ঢাকায় শিফট করার পর আমার যে কলিগ তিনি তার ঢাকায় সাথে আসেন না, ঢাকায় তাকে শিফট করে দেওয়া হয়। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটার মৃত্যু হয়। এটা একটা সুইসাইড কেস এবং নিজের থেকেই করা। মেয়েটার মাকে আগে মেয়েটা অজ্ঞান করে নেয়, তারপরে তিনি সুইসাইড করেন। তো বাবা সেবার ঢাকায় এসেছিল, ঢাকায় ছিল বিধায় বাবা কিছুই করতে পারে নাই। রাত তখন 9:30 10টা বাজে, এমন সময় প্রচন্ড ঝড় হচ্ছিল, এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে 2006 সালে। 2006 সালের ঘটনা, এবং আমি যে এলাকার ঘটনা বলছি সেটা হচ্ছে ময়মনসিংহের ঘটনা। আর আপনারা বুঝতেই পারছেন যে ময়মনসিংহের ঘটনা অনেক আসছে। তো এটা ছিল আমার ঘটনা, এবং আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরের অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। আজকে প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল আমার দেশের বাড়ি কুমিল্লা সদরের কোনো এক জায়গায়। তো এই ঘটনাটা ঘটেছিল আমার ফ্রেন্ডের খালাখালুর সাথে আজ থেকে 5-6 বছর আগে।
তো আমার সেই ফ্রেন্ড ওর নাম পরিচয় দিতে মানা করেছিল দেখে আমি ওর হয়েই ঘটনাটা আজকে আপনাদের শোনাবো। তো আমার সেই ফ্রেন্ডের খালা এবং খালু ওনারা স্থায়ীভাবে কুমিল্লার 14 গ্রামে থাকতেন। তো খালুর একটা জব হয় কুমিল্লার সদরে কোনো এক ব্যাংকে। তো সেই সুবাদে ওনার সদরে আসতে হবে। তো ওনার প্যারেন্টস যারা ছিল ওনারা বলে যে দেখো তুমি যেহেতু সদরে যাবাই, তো একটা কাজ করো, ভাড়া বাসা থাকার চেয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারো নাকি দেখো। তো ওনাদের ফ্যামিলি মেম্বার ছিল খালা, খালু এবং ওনাদের 2-3 বছরের একটা ছেলে। তো খালু সদরে আসে, উনি ওনার যথারীতি ব্যাংকে কাজ শুরু করে। তো কয়েকদিন পর উনি একটা সন্ধান পায় যে কুমিল্লার রেস কোর্স এলাকায় একটা রেডি ফ্ল্যাট বিক্রি হবে। তো খালা খালু এরকম ফ্ল্যাট দেখতে যায় একদিন এবং ওনাদের খুব ভালো লাগে যে ফ্ল্যাটটা একটা নিরিবিলি পরিবেশের মধ্যে ছিল, আশেপাশে খুব একটা বিল্ডিং ছিল না। আর ওনার যে ফ্ল্যাটটা দেখতে গিয়েছিল এটা বিল্ডিংটা বর্ণনা হচ্ছে এরকম যে একতলায় গ্যারেজ আর সিকিউরিটি গার্ডের থাকার জন্য একটা রুম আছে, 2 তলায় রেডি ফ্ল্যাট, 3 তলাতেও রেডি ফ্ল্যাট এবং 4, 5, 6 তলা কনস্ট্রাকশনের কাজ চলছে, জাস্ট ছাদ ঢালাই করা, বাকি আর কোনো কাজ চলছিল না। তো খালু ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের বিল্ডিং এ তো কি এর মধ্যে কি আর কাজ হবে না, নাকি কাজ শেষ হওয়ার পর ফ্ল্যাট বিক্রি করবেন? তো সিকিউরিটি গার্ড বলে যে দেখেন 2 তলা 3 তলা তো সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট রেডি করা আছেই, আর আমাদের বিল্ডিংটা তো বেশ বড় জায়গা নিয়ে হয় না, ছোটখাটো একটা জায়গা নিয়ে হয়েছে, আর ফ্ল্যাটের সাইজগুলো খুব একটা বড় না, এই 800 থেকে 1000 স্কোয়ার ফিটের মতো। আর উপরে যেগুলো দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ চলছে ওগুলো এভাবেই আছে, ফ্লোর ঢালাই করা, কারণ আমাদের মালিক দেশের বাইরে আছেন। তো উনি কয়েকদিন পর আসলে পরে পুরো বিল্ডিং এর উপরে কাজগুলো আছে ওগুলো শেষ করবেন। আপাতত 2 তলা 3 তলা যেহেতু রেডি আগে থেকে আছে এগুলো ভাড়া মানে এগুলো বিক্রি হবে। তো খালু এরকম দাম জিজ্ঞেস করে এবং উনি দেখে যে ফ্ল্যাটের দাম খুবই কমের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো উনি সেই অনুযায়ী মাসখানেকের মধ্যেই ওই ফ্ল্যাটটা কিনে ফেলেন, মানে উনি 2 তলা ফ্ল্যাটটা কিনেন। তো ফ্ল্যাটের বর্ণনা ছিল এরকম যে ঢুকেই ড্রয়িং ডাইনিং, বড় রুম, তারপরে 2টা ছোট বেডরুম ভিতরে, আর ওয়াশরুম আছে আর একটা বারান্দা আছে। তো ফ্ল্যাটে ওঠার পর খালার মাঝে মাঝে খুব অস্বস্তি লাগতো, এই কারণে যে ওনার কথা বলার খুব একটা সঙ্গী ছিল না, ওনার ছোট বাচ্চা, আর খালু তো সকালে সেই 8:30-9টার দিকে অফিস যায়, আসতো রাতে 7-8টার দিকে। আর আশেপাশেও খুব একটা বিল্ডিং ছিল না যে খালা কোনো প্রতিবেশীর সাথে কথা বলবে, 2-1টা হাফ বিল্ডিং ছিল কিন্তু খালা ওইরকম গিয়ে কথা বলতো না খুব একটা। তো এই জন্য খালু মাঝে মাঝে খালাকে বলতো দেখো তোমার যদি বেশি খারাপ লাগে, একা একা লাগে বাসায়, তুমি তোমার ভাইয়ের বাসায় ঘুরে এসো। তো খালাও খুব একটা আগ্রহ দেখাতো না, কারণ ওনার ভাইয়ের বাসা ওনাদের এই যেখান থেকে ফ্ল্যাট কিনেছিল রেস কোর্স থেকে অনেক দূরে ছিল। তো মূলত খালা বাসায় একা একাই থাকতেন। তো খালা ওনারা ওই ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে উঠার পর একদিন খেয়াল করলেন যে ওনার যে পিচ্চি বাচ্চা ছিল, তো এই বাচ্চা ফ্লোরের মধ্যে বসে খেলতেছে, কিন্তু ওর খেলার অঙ্গভঙ্গিটা ছিল এরকম যে ওর অপোজিটে আরেকজন আছে, তার সাথে বাচ্চাটা খেলতেছে এবং সে বল ঢিল মারতেছে এবং বলতেছে যে বাবু বল আমাকে দাও, আমাকে দাও। তো এটা খালা খেয়াল করে, তো খালা ওনার বাচ্চাকে বলে যে কোন বাবু পেলা, এখানে তো কোনো বাবুই নাই। তো ওনার বাচ্চা বলতেছে যে না, টুপি পরা একটা বাবু আছে, এখানে বসে আছে, আমার সাথে বল খেলছে। তো খালা খুব একটা গুরুত্ব দেয় না, মনে করে হয়তো বাচ্চা মানুষ খেলতেছে এই জন্য খেলার ছেলেবেলা বলছে। 2-1 দিন পর খালা আবার দেখতেছে যে ওনার বাচ্চা বারান্দায় বসে একা একা বসে কথা বলতেছে। তো এখন খালা আবার বলতেছে তুমি কার সাথে কথা বলো, তখন দুপুর টাইম ছিল হয়তো। তো এখন বাবুটা বলতেছে যে আমি ওখানে টুপি পরা বাবু আছে, ওর সাথে আমি কথা বলতেছি। তো খালা ওনার ছেলেকে নিয়ে আসে বারান্দা থেকে, বলে তুমি কোথায় টুপি পরা বাবু বাবু, এখানে এখানে কি টুপি পরা বাবু কেউ আছে? হ্যাঁ টুপি পরা বাবু এখানে আছে, আমি ওর সাথে কথা বলি, আমি ওর সাথে খেলি। তো খালা সেদিনও খুব একটা এরকম পাত্তা দেয় না, খরচ দেখায় না। কয়েকদিন পর খালা দেখতেছে যে ওনার যে ডাইনিং রুম ছিল সেখানে ওনার যে ছোট বাচ্চার ডাইনিং রুমের টেবিল উঠে গেছে এবং
জগ দিয়ে পানির জগ দিয়ে গ্লাসে পানি ঢালতেছে। তো খালা দেখি তাড়াতাড়ি গেছে, কারণ বাচ্চা মানুষ ডাইনিং টেবিলে উঠছে, আবার পড়ে যায় নাকি। তো খালাকে ওকে একটা বকা দিছে, বলছে, এই তুমি এখানে উঠছো কেন, তুমি পড়ে যাবা না? বলতেছে যে না, বাবু পানি খাবে, এর জন্য এখান থেকে পানি ঢেলে দিচ্ছিলাম। তো খালা এখন কিছুটা ওনার সন্দেহ লাগে। উনি বলতেছে, তুমি বাবা কোথায় বাবু দেখতে পাও? কাকে, হ্যাঁ এখানে টুপিওয়ালা একটা বাবু আছে, আমার সাথে খেলে, আমার সাথে সারাদিন কথা বলে। তুমি মা তো বলে যে তুমি মা কাজে যাও, আমার সাথে খেলবো, তুমি আসলেও এখানে থেকে চলে যায়। তো খালা জিনিসটা যখন ফলো করলো 2-3 বার বা 2-3 দিন যখন ফলো করে, তখন উনি খালুকে জানায়, পুরোটা ঘটনা খুলে বলে। তো খালু খুব একটা গরজ দেখায় না। খালু বলে যে দেখো, বাচ্চা মানুষ খেলতেছে, হয়তো এরকম করছে বা খেলছে কারোর সাথে, ওই বাচ্চাটা তো খেলেই, দেখো, তো এগুলা কানে দিও না, আর যদি পারো সবসময় তোমার সাথে সাথে রাখবা। তো কোনো এক শুক্রবার, মানে তার কয়েকদিন পরে কোনো এক শুক্রবারে খালুর অফিসের পিকনিক হবে। তো খালু ভোরবেলায় সেদিন তিনি ফজরের নামাজ পড়েই ওই পিকনিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো সারাদিন খালা এবং ওনার ছোট ওই বাচ্চাকে একাই থাকা লাগবে। তো খালু খালাকে বলে, তুমি এক কাজ করো, যদি একা একা ভালো না লাগে ছুটির দিন তুমি তোমার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসো। তো খালা বলে যে না, দরকার নাই, থাক, একাই থাকি, সমস্যা নাই। তো খালু যথারীতি উনি ফজরের নামাজের পর পর বের হয়ে যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো খালা দরজা লাগায়, মানে উনি যে রুমে ছিল, যে রুমে ওই বাচ্চা সহ বা উনি খালুর সাথে রুমে থাকতেন, ওই রুমের দরজা জানা লাগায় উনি লাইটটা অফ করে, মানে ফজর হবে তখন লাইটটা অফ করে শুয়ে পড়েন। তো কিছুক্ষণের মধ্যে ওনার বাচ্চাটা উঠে যায়, তখন মনে হয় ভোর 6টা 6:30 এরকম একটা সময়। তো বাচ্চা উঠে যায়, বরং ও ঘুমায় না, ও বলতেছে যে মা আমি খেলবো। তো ওর মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি লাইট জ্বালা দিচ্ছি, তুমি নিচে খেলো, ফ্লোরে খেলো। তো এখন ওই বাচ্চা মানুষ খেলতেছে ফ্লোরে, তো লাইট জ্বালানো অবস্থা। তো খালা এক কাত হয়ে উনি চোখ বন্ধ করে আছে, মানে ঘুম ঘুম ভাবে একটা না আসবে, এরকম একটা অবস্থা। তো বাবু ওই বাচ্চাটা হঠাৎ করে বলতেছে, ওনার বাচ্চা বলতেছে যে মা লাইটটা অফ করে, লাইট জ্বালায় দাও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, খেলবো। তো লাইট জ্বালায় দিছে। আবার কিছুক্ষণ পর বলতেছে যে মা লাইটটা অফ করে দাও, বাইরে আলো এসে পড়ছে। তো ওর মা কিছুটা বিরক্ত হয়ে আবার লাইটটা অফ করছে। আবার উনি খালা এক কাত হয়ে শুয়ে আছে। তো খালা নাকি আমার ওই ফ্রেন্ডকে শেয়ার করছে, যেটা যে বলতেছে যে উনি যখন এরকম শোয় তখন এক কাত হয়ে শুয়ে আছে, তো উনি ফিল করছে ওনার পিঠে ভর দিয়ে কেউ একজন বসে আছে। এবং খালা তো চোখ বন্ধ, উনি মনে ঘুমের মধ্যে একটু হালকা তন্দ্রাচ্ছল অবস্থায় ছিল। তো উনি মনে করছে যে ওনার বাচ্চা হয়তো পিঠে ভর দিয়ে বসে আছে। তো খালা যেরকম পিঠে একটু হালকা ভার মনে হচ্ছে, এবং ওনার একটু সন্দেহ হয়, মানে একটু সন্দেহ করে যে ওনার বাচ্চা তো এতটা ভার হওয়ার কথা না, যে একটু একবারে ঘেসে বসে আছে। মানে উনি খালা বলতেছিল যে ওনার পিঠে এমন ভাবে ভার এসেছিল যে মনে হচ্ছে যে খুব ভারী একটা কিছু মানে হেলান দিয়ে আছে ওনার পিঠে। খালা তাও মনে করে যে ওনার বাচ্চা। তো উনি হঠাৎ চোখ খুলে দেখে যে ওনার বাচ্চা ঠিক ওনার পায়ের কাছেই ফ্লোর যেখানে আছে ওখানে খেলছে, এবং ওই বাচ্চা ফ্লোর থেকে বিছানার দিকে উঠতে যাবে। তখন খালা পিছনে ঘুরতে যাবেই তখন ওনার ছোট বাচ্চা বলে যে মা পিছে ঘুরবা না, বাবুটা পড়ে যাবে। তখন খালা সঙ্গে সঙ্গে ওনার ছোট বাচ্চাকে কোলে নেয় এবং ভয় পেয়ে যায় এবং বলে, বাবা তুমি কোথায় কোন বাবু দেখলা? বলতেছে যে মা তুমি ঘুমাইছিলা, সেই টুপিওয়ালা বাবুটা তোমার পিছে হেলান দিয়ে বসেছিল, আমাকে ডাকতেছিল খাটে ওঠার জন্য, একসাথে আমরা খেলবো। এটা ঘটার সঙ্গে সঙ্গে খালা সেদিন সকালেই ওনার ভাইয়ের বাসায় চলে যায় এবং ওনার ভাইকে সব ঘটনা খুলে বলে, এবং সেই সাথে ওনার হাজবেন্ডকে মানে খালুকেও বলে যে তুমি যদি পারো আজকে একটু পিকনিক থেকে তাড়াতাড়ি বাসায় ফিরো, বাসায় মানে ওই ভাইয়ের বাসায় আসো, কিছু ঘটনা ঘটছে আজকে সকালে। তো পরে খালু বলে যে না তুমি বলো, রিলি বলো কি হয়েছে। পরে খালা হয়তো ওনাকে বলে ডিটেলস ঘটনা। পরে খালু সন্ধ্যার পর ওনার ওই খালার মানে আমার ফ্রেন্ডের সেই মামার বাসায় যায়। তো ওনারা সবাই ডিটেলস সব কথাবার্তা বলে। তো
তো আমার ফ্রেন্ডের মামা বলে যে দেখ, তুই যদি বেশি সমস্যা ফিল করিস আমার বাসায় থাক, আর পারলে একটু হুজুর দেখা, তোর বাচ্চাকে একটু হুজুর দেখা, দেখ ও কোনো সমস্যায় পড়েছে নাকি। তো যাই হোক, খালা এবং খালু দুজনে বলে যে না ঠিক আছে, আমরা যেহেতু আজকে দুজনেই থাকবো, বাসায় যাই, কোনো আশা করি কোনো সমস্যা হবে না। যদি ওদের মনের মধ্যে একটা ভয় ছিল, তারপর ওনারা বলে যে না আমরা বাসায় ব্যাক করি, সমস্যা নেই, সমস্যা হলে তো ভাইয়া তুমি তো আসোই, ফোন দিব। তো যথারীতি ওনারা আবার ওনাদের বাসায় আসে, রাতে ঘুমাবে, তখন রাত 12:30 কি 1টা। যখন ওরা ঘুমাতে যাবে, হঠাৎ করে ডাইনিং রুম থেকে একটা আওয়াজ আসতেছে যে কেউ জগ থেকে পানি ঢালছে গ্লাসে, এরকম একটা আওয়াজ। এবং চেয়ার নাড়ালে যেরকম একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হচ্ছিল। তখন খালা বলতেছে যে দেখছো ওই রুম থেকে একটা আওয়াজ, মানে ওনার হাজবেন্ডকে বলছিল যে দেখো ওই রুম থেকে একটা আওয়াজ আসতেছে কেন মনে হচ্ছে। তো খালু বলে হয়তো অন্য কোনো ফ্লোরে হয়তো কেউ চেয়ার নাড়া দিয়েছে, এটা এত টেনশনের কিছু নাই। তখন খালা বলে যে দেখো তুমি কি বলতেছো, এই বিল্ডিং এ তো অন্য ফ্ল্যাটে কেউ থাকে না, আমরাই তো থাকি। তখন খালা খালু একটু ভয় পেয়ে যায় এবং ওনারা লাইট জ্বালায় ডাইনিং রুমে যায়। গিয়ে দেখে, খালা বলে যে ওনার নাকি ডাইনিং রুমের রাতে ঘুমানোর আগে একটা অভ্যাস, ডাইনিং রুমের সব চেয়ার সুন্দরভাবে ঠিক করে রেখে তারপর উনি শুতে আসতো। উনি দেখে যে একটা চেয়ার এমন ভাবে সরানো যে কেউ কিছুক্ষণ আগে এখানে হয়তো বা বসেছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে পানির জগে পানি নড়ছিল, এবং যে গ্লাসটা ছিল সেখানে হাফ গ্লাস পানি ভরা। এবং সে খালা নাকি টেবিলে কোনো গ্লাস রেখে যায়নি, গ্লাসগুলো ছিল না সাইডে কোনো সেলফে, শুধু পানির জগটা ছিল। এবং খালা স্পষ্ট খালুকে বলে দেখো আমি কোনো গ্লাস টেবিলে রেখে যাই নাই, এবং দেখো পানিটাও কাঁপতেছে, আর এমন না যে রুমে কেউ আসবে, আমাদের দরজা জানলা সবই আটকানো। খালু সেই মুহূর্তে খালাকে বলে যে ঠিক আছে অনেক হয়েছে, চলো তুমি বাবুকে নাও, আমরা ওই আমার ফ্রেন্ডের মামার বাসায় ফোন দেয় এবং ওর বাসায় সে রাতে থাকে। তো পরের দিন মামা, ওই ফ্রেন্ডের মামা, খালা খালু, ওনারা ফ্যামিলি মেম্বার যারা আছে এরকম 5-6 জনের, ওনারা আবার মানে এরেস্ট করছে, মানে খালা খালুর সে বাসায় আসে এবং সিকিউরিটি গার্ডকে ডাকে, রুমে ফ্ল্যাটে ডাকে। তো সিকিউরিটি গার্ডও খুব বয়স্ক ছিল, তো ওনাকে বলে যে দেখেন চাচা, আমরা আপনাকে কোনো গালাগালি বা কোনো বকা কিছুই দিব না, শুধু আপনি বলেন যে এই ফ্ল্যাটে কি কোনো সমস্যা আছে নাকি, নাহলে এরকম একটা নামি দামি এলাকায় আপনার এই ফ্ল্যাটটা এত কম দামে বিক্রি করে দিলেন, হয়তো আমরা কি এই ফ্ল্যাটটা কেনা হয়েছে আমাদের মধ্যে, কিন্তু কি সমস্যা আছে ফ্ল্যাটে বলেন। তো সিকিউরিটি গার্ড বলে যে না বাবা, এবার ফ্ল্যাটে কোনো সমস্যাই নাই, কিছুই হয় নাই, আপনারা হয়তো ভুল বুঝতেছেন, ভুল দেখতেছেন, এমন কিছু এখানে খুব একটা হয় নাই। তো অনেক প্রেসার দেওয়ার পর সিকিউরিটি গার্ড বলে যে দেখেন, আমার মালিক এই ফ্ল্যাট, মানে আমার যে ফ্ল্যাটের বিল্ডিং এর মালিক আছে উনি আমাকে বিক্রি করার দায়িত্ব দিয়েছে, আমি বিক্রি করার দায়িত্বে এখানে আসছি, এর বাইরে আমি কিছু জানি না। তো যখন একটু সিকিউরিটি গার্ডটাকে একটু বেশি ভয় দেখানো হচ্ছিল যে দেখেন আপনি যদি সত্যি কথা না বলেন এখানে কি হয়েছে, তাহলে কিন্তু আমরা অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব এবং আপনার কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। তো অনেক বোঝানোর পরে সিকিউরিটি গার্ড গিয়ে বলে যে আসলে বাবা, আমি যে কথাটা বলতেছি তোমাদেরকে, কিন্তু এটা বাড়ির মালিককে বললো না এই কথাটা, কারণ মালিক আমাকে বলতে মানা করছিল। তো তখন সিকিউরিটি গার্ড বলে যে এই যে 2তলা 3তলার রিফ্লেক্টটা আছে, এটা 2004 কি 5 সালের দিকে তখন এখানে একটা মাদ্রাসা ছিল, এবং সেই মাদ্রাসায় 20 থেকে 25 জন স্টুডেন্ট পড়তো, এবং তাদের বয়স ছিল 5 থেকে 10 বছর, কি আবার কেউ ছিল 15-16 বছরের মতো। তো মাদ্রাসায় 3 জন হুজুর এখানে ওনারা পড়াতেন, এবং একটা বাচ্চা ছিল এখানে, বাচ্চাটার বয়স ছিল 7-8 বছর, বাচ্চাটার বাবা মা কেউই ছিল না। তো অনেকেই বলে যে বাচ্চাটার সেই মুহূর্তে এখানে যখন বাচ্চাটা ভর্তি করা হয় সে খুব চুপচাপ ছিল এবং পড়ালেখা ঠিকভাবে করতো না।
তো এখানে যে 3 জন হুজুর ছিল, একজন হুজুর ছিল খুব বদমেজাজি। তো উনি যখন এরকম দেখছে যে বাচ্চাটা প্রতিনিয়তই পড়ালেখা করছে না বা সমস্যা করছে, তো ওকে একবার বেধড়ক মারে, মানে ব্যাট দিয়ে মারে। তো মারার পর দেখা যায় তারপরও বাচ্চাটা ঠিক হয় না, মানে পড়ালেখায় সে গাফলতি করে, তার বোঝার ক্ষমতা একটু কম ছিল। তো অন্যান্য যে 2 জন হুজুর ছিল, ওনারা সবসময় এরা বদমেজাজি হুজুরটাকে বলতে, দেখেন ও তো বাচ্চা মানুষ, এত মারামারির দরকার নাই, মারেন না, বুঝান। আর যদি ও পড়ালেখা মানে এতটাই সে গাফলতি করে, দরকার হলে ওকে যে ভর্তি করাইছে ওদের সাথে কথা বলেন, তাই এরকম মারেন না বাচ্চা মানুষকে। তো কোনো একদিন ওই যে 2 জন হুজুর একটু ভালো ছিল, ওনারা একটু কোনো কাজে মনে হয় বাইরে গেছিল। তো বদমেজাজি যে হুজুরটা ছিল, সে বাচ্চাটাকে এমন মারে যে বাচ্চাটা মারা যায়, এবং সেই মুহূর্তে সেই লাশ রেখেই সেই হুজুরটা পালায় যায়। তারপরে জানাজানি হওয়ার পর, এখানে তো সবার জানাজানি হয় যেখানে একটা বাচ্চা মারা যায় হুজুরের বেধড়ক মারের কারণে। তো সেজন্য এখানে অনেক সমস্যা হয় এবং মাদ্রাসাটা একটা সময় বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর মাদ্রাসাটা আবার চালু হয়, কিন্তু চালু হওয়ার পরেও অনেকেই বলতো, মানে স্টুডেন্ট যারা পড়তো তারা বলতো, তারা নাকি একটা ছোট বাচ্চাকে দেখে যে এই মাদ্রাসা বারান্দার কোনায় দাঁড়ায় আছে, কাঁদতেছে। এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে মাদ্রাসা যারা পড়তো তারা অনেকেই বলতো যে ওদের কাছে মাঝরাতে এরকম ছোট টুপি পরা একটা বাচ্চা এসে বলতো যে আমার পিপাসা লাগছে, আমাকে পানি দাও, পানি খাবো। তো এরকম যখন অলৌকিক কিছু ঘটনা ঘটতো, যে কিরকম বাচ্চারা তখন ভয় পেয়ে যেত, যারা পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হয়েছিল, মানে মাদ্রাসাটা কয়েক বছর বন্ধ হওয়ার পর যখন আবার চালু হয়, তখন এই স্টুডেন্টগুলো যখন এই সমস্যায় পড়তো, তখন ওই স্টুডেন্টগুলো তাদের গার্জিয়ানকে বলে যে এই মাদ্রাসার সমস্যা আছে, আমরা এখানে পড়বো না। তো যখন এই সমস্যাগুলো সব স্টুডেন্টের মাঝে অল্প অল্প ঘটতো, তখন একটা সময় মাদ্রাসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর মালিক সিদ্ধান্ত নেয়, যেহেতু মাদ্রাসা নাই, আমি এখানে ফ্ল্যাট আকারে বাসাটা বিক্রি করে দিব, মানে ফ্ল্যাট বিক্রি করে দিবে আর কি। তো তখনই এই আমার ফ্রেন্ডের খালু বাসাটা নেয়। তো ওনাদের সাথে এরকম ঘটনা ঘটে। তো যাই হোক, আমার সেই ফ্রেন্ড বলে খালু তারপর এই ঘটনা শোনার পর ওখানে ওরা থাকে না, এবং ওনারাও এই ফ্ল্যাটটা আবার অন্য কারো কাছে এটা বিক্রি করে দেয়। এবং এটাই ছিল আসলে আমার মূলত ঘটনা, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ঘটনাটা বেশ ভালো লেগেছিল, ভালো লেগেছে দেখি আপনাদের কাছে শেয়ার করা। জানি না আপনাদের কেমন লাগছে, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে, এবং সামনে আমি আরো বেশ কিছু ভালো ঘটনা নিয়ে আবার আসবো। সঙ্গে আরো একজন নতুন অতিথি এসেছেন, তার নামটা একটু জানতে চাইবো, কোথায় থাকেন সেটা একটু জানবো, তারপর আপনার ঘটনায় যাব। জি, আপনার নামটা বলুন। জি, আমার নাম মুশতাক আহমেদ রাঙা। আমি এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার প্রত্যন্ত চরণবিল অঞ্চল থেকে। তাহলে আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। জি রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটি ঘটনা, চলন বিলের। তো আমি আমার এলাকার একটু বিবরণ দিয়ে নিচ্ছি প্রথমে। জি। আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। তো আমার গ্রামের পাশের যে গ্রাম, সেই পাশের গ্রামের নাম হচ্ছে বাগমারা গ্রাম, ঠিক আছে? তো আমার গ্রাম প্লাস বাগমারা গ্রাম, এই দুটো গ্রামের মধ্যবর্তী যে ডিস্টেন্স আর কি, তো এটা প্রায় 4 কিলোমিটার। তো এই আমার গ্রাম এবং বাগমারা গ্রামের মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে, যেটাকে আমাদের অঞ্চলে ছয়গাছি বলে ডাকে সবাই, ছয়গাছি বলে পরিচিত, কারণ সেখানে 6টা বড় বড় গাছ আছে রাসেল ভাই, বট গাছ 6টা বড় বড়। তো সেখানে একটা ঘটে যাওয়া ঘটনা, লোকমুখে অনেক ভৌতিক ঘটনা সেখানে এর আগেও ঘটেছে, লোকমুখে শোনা যায়। তো যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে বিমল চৌকিদার, গ্রাম্য পুলিশ যাকে বলে। তো আমার ইউনিয়ন, যেটা আমার ইউনিয়নের গ্রাম্য পুলিশ বিমল, তার সঙ্গে ঘটে যায় ঘটনাটি। তো নর্মালি যেটা হয় যে বিমল চৌকিদার তার ডিউটি শেষ করে প্রায় রাত 10টা সাড়ে 10টার দিকে সে বাড়ি ফেরে নর্মালি প্রতিদিন। তো এমন একটা দিন 2016 সালের 2016 সালের এটা মার্চ মাসে বেশি গরমও না, ওয়েদারটা ছিল বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম একটা ওয়েদার। সে কাজ শেষ করে সে বাড়ি যাচ্ছিলেন, ঠিক আছে, রাতে।
তো গ্রামের রাত 10:30 মানে অনেক গভীর রাত, যেখানে মানুষ ঘুমিয়ে পড়ে সবাই খুব তাড়াতাড়ি, এবং নির্জন রাত, রাস্তাঘাটে একদম জনশূন্য, নিরবিচ্ছিন্ন এবং নির্জন রাত। তো বিমল চৌকিদার বাড়ি যাচ্ছিলেন। বিমল চৌকিদার যদি বাড়ি যায়, সেক্ষেত্রে জয়গাছি ভিটাটাকে ক্রস করে তার বাড়িতে যেতে হবে। তো বাড়ি যাচ্ছিলেন, তো যখন সে জয়গাছি ভিটার কাছাকাছি চলে যায়, তো ওই সময় যেটা লক্ষ্য করে, জয়গাছি ভিটার ঠিক সাইডে একটা জমি আছে, ফাঁকা জমি। সে যেটা লক্ষ্য করে যে কিছু গরু সেই ভিটার উপরে ঘাস খাচ্ছে। ঠিক আছে, প্রায় 7-8টা গরু অত রাতে। নরমালি রাসেল ভাই, গ্রামে এত রাতে গরু কখনোই একটা জমিতে 7-8টা গরু ঘাস খাবে না, এবং প্রত্যেকটা গরুর সঙ্গে এক একটা করে মানুষ আছে রাসেল ভাই। তো বিমল চৌকিদার বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবেই নেয়, এবং সে প্রথমে ধারণা করে যে হয়তো চোর গরু চুরি করে বা ডাকাত গরু ডাকাতি করে এখানে নিয়ে এসে ঘাস খাওয়াচ্ছে বা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো সে যেহেতু চৌকিদার, সে সাহস করেই সেদিকে এগিয়ে যায়। তো সে যখন যায় ওই মাঠের কাছাকাছি, তো তার হাতে যেটা ছিল, সে একটা হারিকেন ছিল তার হাতে, এবং একটা বল্লম জাতীয় একটা লাঠি ছিল। তো সে সেই মাঠের দিকে যায়। যাওয়ার পরে সে যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে, সে যত দূরে যায় এবং গরুগুলো তার পিছুতে থাকে, যত দূরে যায় গরুগুলো পিছুতে থাকে। একটা সময় সে যখন মাঠের উপরে গিয়ে দাঁড়ায়, সে যেটা লক্ষ্য করে রাসেল ভাই, কোনো গরু বা কোনো মানুষ, কোনো কিচ্ছুই নাই, একদম নির্জন। ঠিক আছে, সে তো প্রাথমিকভাবে ভয় পেয়ে যায় বিষয়টাতে। তো সে যেটা হয়, একটা দমকা বাতাস, কালো একটা বড় দৈত্যাকার ছায়া সম্বলিত একটা দমকা বাতাস তার পাশ দিয়ে ধাপ করে চলে যায়। ঠিক আছে, যখন এই বাতাসটা যায় রাসেল ভাই, তখন তার যে লাইট বলতে হারিকেন আলোটা রাসেল ভাই নিভে যায় সাথে সাথে, এবং সে প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার পরে, যেহেতু ওই জায়গায় এর আগে অনেক ঘটনা ঘটেছে ভৌতিক, এবং সে এই কারণে আরো বেশি ভয় পায়। একটা পর্যায়ে সে যেটা করে, সে বসে পড়ে মাটির উপরে রাসেল ভাই। জায়গাটা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটা জায়গা, এবং 2 গ্রামের মাঝখানে, এবং চারদিকে শুধু মাঠ আর মাঠ, দিগন্ত জোড়া মাঠ। তো এরকম একটা সময় সে একা একটা মাঝখানে, মানে মাঠের মধ্যে। তো যেটা করে সেটা হচ্ছে যে সে তার যে হারিকেন জ্বালানোর চেষ্টা করে। সে দিয়াশলাই বের করে যতবারই ট্রাই করে হারিকেন জ্বালানোর জন্য, বাট হারিকেন আর জ্বলে না। সে 1বার 2বার 3বার এরকম করে ট্রাই করে, বাট হারিকেন সে জ্বালাতে পারে না ওই সময়। তো ঠিক ওই সময়টাতে সেই যে কালো যে দমকা বাতাসটা, ছায়া সম্বলিত দমকা বাতাসটা তার চারপাশে ঘুরতে থাকে, এবং মাটির মধ্যে যত ঘাস ছিল সেই ঘাসগুলোকে নিয়ে ঘুরতে থাকে রাসেল ভাই, এবং চারপাশে একটা বড় বাতাসের সৃষ্টি হয়, এবং তার চারপাশে ঘুরতে থাকে। সে প্রচন্ড ভয় পায়, এবং সে বিশ্বাস করে যে না, তার সঙ্গে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং সে যেটা করে সেটা হচ্ছে তার জীবন বাঁচানোর জন্য রাসেল ভাই সে সবকিছু রেখে সে তার বাড়ির দিকে দৌড় দেয় রাসেল ভাই, গ্রামের দিকে। সে এত জোরে দৌড়াতে থাকে রাসেল ভাই, দৌড়াতে থাকে। তো যখন সে দৌড়াচ্ছে রাসেল ভাই, পিছন থেকে খটখট শব্দ। তো সে পিছনে যখন তাকায় রাসেল ভাই, দেখে যে প্রায় 20-30টা ঘোড়া তার পিছনে তাকে তাড়া করছে, এবং ডানে বামে এবং পিছনে 20-30টা ঘোড়া তার পিছনে তাড়া করছে রাসেল ভাই। সেইটা দেখে তো আরো ভয় পায়, প্রচন্ড ভয় পায়, এবং তার একটাই কথা, মানে তার একটাই মনের এখন শক্তি, যে তাকে বাড়ি যেতে হবে কোনোভাবে। সে তারপরেও মনের শক্তি নিয়ে সে দৌড়াতে থাকে, ঘোড়া তার পেছনে দৌড়াতে থাকে, খুব ভয় পায়। তো একটা সময় সে লক্ষ্য করে যে তার গ্রামের একটা পাড়ায় 2টো আলো জ্বলছে, টিপ টিপ করে, বাতির আলো। ঠিক আছে, হারিকেনের বাতির আলো। তো সেই বাতিকে লক্ষ্য করে সে আরো দ্রুত দৌড়াতে থাকে, এবং সে একটা সাহস পায়। একটা সময় গিয়ে সেই আলোর কাছে গিয়ে সে ধাপ করে পড়ে যায়, এবং সে তাদেরকে বিষয়টা খুলে বলে যে আমি এরকম ভয়ের ঘটনার সঙ্গে এতক্ষণ ছিলাম, তো আমাকে পানি দেন। তো রাসেল ভাই সাথে সাথে বাড়ির লোকজন তাকে নিয়ে যায়, তাকে নিয়ে গিয়ে পানি খাওয়ায়। পানি খাওয়ানোর পরে সব বিষয়গুলো শোনার পরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে চৌকিদার প্রচন্ড ভয় পায়, এবং নেক্সট টাইম ওই চৌকিদার আজ পর্যন্ত ওই রাস্তা দিয়ে কখনোই এত রাতে আর যায়নি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এরকম আরো ঘটনা ওই জায়গা কেন্দ্রিক আছে, পরবর্তীতে সুযোগ পেলে আমি আবারও শোনানোর চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আপনার ঘটনায়, এবং আপনার ঘটনা শুনে আসি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এটা 2010 সালের দিকের ঘটনা। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমার এলাকা খুলনাতে
চাকরির জন্য চলে যাই। জি। তো ওখানে একটা লোকাল সংস্থায় চাকরি করি তখন। জি। আমার কাজের সাথে আমাকে বিভিন্ন দিকে মুভ করতে হতো, তো আমি মোটর বাইক ভ্রমণটা বেশ ভালো লাগতো আমার, ফলে আমি একটু দূরের রুটগুলোতে আমি মোটরসাইকেলেই যেতাম। জি। তো ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল বরিশালে। তো খুলনা রূপসা ব্রিজ পার হওয়ার পর একটা এরিয়া আছে খুরদির বটতলা, এটা মংলা রোডের দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা নিয়ে অনেক ঘটনা আছে, আমি ভবিষ্যতে আলাপ করব এবং ওখানকার লোকাল মানুষ জানে এটার সম্পর্কে। তো এই রাস্তায় দেখবেন সোজা রাস্তা, তারপরেও এখনো টাঙানো আছে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং জি। দুর্ঘটনাগুলো রহস্যজনক করানো হয়। তো যাই হোক, ওই রাস্তায় আমরা উঠলাম, তখন দুপুর 12:30 কি 1টা। আমার সাথে আমার মামা মোর্শেদ ও জি। ছিল, ও কোনো কারণবশত আমার সাথে যাচ্ছিল সেদিন। তো আমরা জাস্ট 2-3 কিলোমিটার পার হয়েছি ওই রাস্তাটা। এরপরে হঠাৎ করে আমি খেয়াল করতেছি আমার মোটরসাইকেলের হ্যান্ডেলটা বাম দিকে টার্ন নিচ্ছে এবং আমার কোনো নিয়ন্ত্রণ নেই, মানে কেউ যেন জোর করে আমার হ্যান্ডেলটা ঘুরিয়ে দিচ্ছে। তো আমি বুঝলাম যে সামথিং রং। আমি তখন যেটা করলাম, প্রথমত খুব ঠান্ডা মাথায় আমার ক্লাসটা চেপে ধরলাম এবং আমি এক্সেলারেটরটা আস্তে আস্তে কমানো শুরু করলাম এবং পা নামিয়ে দিয়ে কোনোভাবে গাড়িটাকে নিয়ন্ত্রণ করলাম। কিন্তু ততক্ষণে আমি কিন্তু মাটিতে চলে গিয়েছি রাস্তার পাশে, এবং বাঁশঝাড়ের কাছে যে গাড়িটা থামলো। তো আমার মামা পেছন থেকে বলতেছে যে তুমি তো বহুবার তোমার সাথে মোটরসাইকেল চলছি, এরকম ঘটনা ঘটেনি, কি হয়েছে? তা আমি বললাম যে আসলে আমিও বুঝতে পারছি না কি হয়েছে, আমার মনে হচ্ছে সামথিং রং। এবং তার কিছুদিন আগে থেকে কিছু ঘটনা ঘটছিল আমার সাথে, যার কারণে আমার মনে হচ্ছে সামথিং রং। তো আমি বললাম যে মামা আজকে আর যাবো না, চলো আমরা ফিরে যাই। তো ঘটনা এখান থেকে শুরু। আমি ফিরে আসলাম, বাসায় এসে শরীরটা ভালো লাগছিল না। তো আমার আব্বা আম্মার যে ঘর, ওই ঘরের খাটটা বেশ বড়, পুরনো আমলের খাট। তো ওই খাটটা মাঝামাঝি জায়গায় যেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, মানে শরীরটা ক্লান্ত, টেনশন, ঘুমিয়ে পড়লাম। তো হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে অনেক উপরে উঠিয়ে দিল এবং তারপরে একটা আছাড় খেলাম। তা আমি জাস্ট নিজেকে আবিষ্কার করলাম যে আমি নিচে পড়ে আছি এবং আমার ভুরু, আপনাকে দেখিয়েছি কাটা আছে, এই ভুরুটার অংশ কেটে গেল এবং মানে পুরা গেঞ্জি রক্তে ভিজে গেল। তো সাধারণত ছোট্ট একটা কাটা এবং খাট থেকে পড়া, এতে কিন্তু এত বড় রক্ত যাওয়ার কথা না। তো যাই হোক, আমি খুবই হতভম্ব হয়ে গেলাম যে এরকম একটা ঘটনা ঘটলো। নিজের কাছে একটা এম্বারেসিং লাগতেছিল যে খাট থেকে পড়ে তো সাধারণত এরকম হওয়ার কথা না। যাই হোক, তো আমি এতটুকু আমার মনে আছে যে আমি যে পড়ছি, উপর থেকে কেউ একজন আমাকে, মানে খাট থেকে না, খাট থেকেও 2-3 ফিট উপরে নিয়ে গেছে, এরপর বাড়ি মারলো। তো এরপরে আমি কিছুদিনের মধ্যেই আমার রুম, যেটা পাশের রুম, সেখানে রাত্রে আমি এবং আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে সাথে আছে আফনান, আমরা ঘুমের প্রস্তুতি নিয়েছি। ও অলরেডি ঘুমিয়ে গেছে। 2010 সালের মাঝামাঝি সময়ের ঘটনা। হঠাৎ আমার জানলায় একটা প্রচন্ড শব্দ। তো আমি আমাদের বলে রাখি যে আমাদের বাড়ির ঠিক আমার জানলার থেকেই পুকুর আছে একটা পিছনে। তো পুকুরের পার আছে। তো আমরা ওখানে তাড়াতাড়ি জানলার কাছে গেলাম। আমি একটা জানলা দিয়ে আমি দেখছি, একটা জানলা দিয়ে আমার ওয়াইফ দেখছে। তো আমরা দেখি যে নিচে একটা পাখির মতো কিছু একটা পড়ে আছে, অনেক বড়, ওয়াইড যদি প্রশস্ত বলি 2.5 হাতের মতো হবে, আর লম্বায় হয়তো 2 হাতের মতো হবে। এখন ওটা ডানাও ঝাপটাচ্ছে না, কিছু না, কিন্তু পড়ে আছে। এরপর কয়েক সেকেন্ড পরে দেখলাম ও আস্তে আস্তে উঠতেছে এবং ওর কোনো মাথা নেই। ও উড়ে জাস্ট 5 থেকে 7 হাত, আমাদের পিছনে লাইট পোস্ট আছে, তো লাইট পোস্টে দেখতেছি, পুকুর পাড় দিয়ে যে রাস্তাটা, ওখানে লাইট পোস্ট আছে, দেখতেছি যে ও উঠছে এবং জাস্ট 10 হাত সামনে যে ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, একদম কিচ্ছু নাই। আমরা দুইজন দুদিনের দিক তাকিয়ে আছি যে কি হলো এটা। তো যাই হোক, দোয়াদুর পরে ওই দিন আমরা রাত্রে পার করলাম। তো আমাদের এলাকায় অনেক বড় ভাইদের সাথে কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মধ্যে একজন আছে টিপু ভাই। তো উনি আমাকে বলল যে একজন তান্ত্রিক টাইপের একজন নারী আছেন, মধ্যবয়স্কা। উনি হচ্ছেন খুলনা কোয়ে বাজারের পাশে ওনার বাড়ি। আচ্ছা, ওনার নামটা আমি বলছি না, যাই হোক। তো ওনার কাছে যেতে বললেন। তা আমি সাধারণত এই জিনিসগুলো নিজেই, মানে সমস্যা হলে নিজেই দোয়া দুরুদ পড়ি, বা আমি কারো কাছে যেতে আগ্রহী ছিলাম না। কিন্তু ওদিন এত বড় একটা ঘটনা হওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে যাই। তো টিপু ভাইকে বললাম, ভাই কি ঘটনা ঘটছে আপনার সাথেও শেয়ার করবো না এবং ওনার সাথেও শেয়ার করবো না, উনি কি বলে দেখি। তো ওনার কাছে গেলাম। উনি যথারীতি ওনার নিজের একটা ঘর, প্লাস মানুষ যারা যায় ওনার কাছে তাদের জন্য একটা ঘর, যেটা নদীর পাড়ে। এই ঘরের ভিতরে একটা সামিয়ানা টাঙানো, এবং জানেন যে
আমি ওখানে দেখলাম প্রচুর টিকটিকি ঘুরছে সামিয়ানার উপরে এবং একটু অস্বাভাবিক। তো যাই হোক, অনেকেই বলে টিকটিকি গোয়েন্দা, তো অনেকে আবার বিশ্বাস করে যে জিনদের থেকেও টিকটিকির রূপ নিয়ে ঘরে তারা বিভিন্ন তথ্য নেয় বা বিভিন্নভাবে থাকে। তো যাই হোক, আমি দেখলাম টিকটিকি। তো উনি আসলেন, আসার পর বললাম যে আপা, আমি আসলে যে কারণে এসেছি সেটা আমি আপনাকে বলবো না, আপনাকেই বলতে হবে যে আমি কেন এসেছি। কিছু মনে করবেন না, আপনাকে এরকম একটা পরীক্ষা নিচ্ছি। তো উনি বললেন, উনি হাসলেন, হেসে বললেন বসো। তো উনি কিছু তো পড়লেন, পড়ার পর একটা হাই উঠলো, এরপর উনি চোখ বন্ধ করলেন এবং স্পষ্টভাবে আমাকে বলতে লাগলেন যে তুমি কালকে সাদা কিছু দেখেছো এবং সে জিনিসটা উড়ে যাচ্ছে, তাই না? তা আমি আসলে খুব অবাক হলাম এবং ওনার দিক তাকিয়ে থাকলাম। উনি বললেন যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাথে কিছু, তোমার সাথে আসছে, তোমার পিছনে কিছু প্রভাব আছে। এখন তুমি যদি এর থেকে পরিত্রাণ পেতে চাও, কিছু প্রক্রিয়া আছে। তো আমি বললাম যে পরিত্রাণ পেতে চাই, তবে আমি কোনো প্রক্রিয়ার মধ্যে যাব না। তো এরপরে 2015-16 সাল পর্যন্ত আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে, যেগুলো আমি সুযোগ পেলে আবার আসবো আপনার কাছে, এসে ঘটনাগুলো বলবো। এবং ওনার কাছ থেকে আমি অবশ্য কোনো ট্রিটমেন্ট নিয়েছিলাম না, কারণ উনি বলেছিল যে আমি ট্রিটমেন্ট দিই, কখনো যদি এই ট্রিটমেন্টে কোনো সমস্যা হয়, দেখা গেল আপনাকে তাবিজ দিলাম, এটা খুলে পড়ছে, তখন কিন্তু আপনার উপর আক্রমণ হবে। তো আমি বলছিলাম যে না, আমি যা জানি সেটার উপরেই থাকি। তো এখন আপাতত সমস্যাগুলো কেটে গেছে, তবে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতে চাই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি আপনাদেরও ঘটনা ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনে আসব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন রেডিও ফুর্তি, এন্ড চলে যাই আমরা সরাসরি আমাদের। ওয়ালাইকুম ভাইয়া। জি, আমি যে ঘটনাটা বলবো, আমাদের ঢাকা জেলায় কেরানীগঞ্জ থানা, সেখানে বিশাল একটি অ্যাপার্টমেন্টের এরিয়া, আর সেখানে পাহারা দিতেন রাত্রিবেলায় একজন ব্যক্তি, যার নাম ছিল সিদ্দিক ভাই। তো উনি প্রতিটা রাত্রি আর কি পাহারা দেওয়া হতো। তো ঘটনা ছিল, সে রাত্রিবেলায়, সে যখন রাত্রিতে পাহারা দিতেছে এবং বাঁশি ফুঁক দিতে দিতে হাঁটতেছিল এরিয়াতে, তো উনার অজান্তেই উনি আচমকাই নিজে হাঁটতে 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 উনার এরিয়া পার হয়ে অন্য এলাকাতে চলে যান। আচ্ছা, কিন্তু উনার এটা মাথায় ধরেনি যে উনি কোথায় আছেন। যখন ওই এরিয়ার থেকে, মানে উনার এলাকার থেকে পার হতে হতে আরেকটা এলাকা চলে গেছেন, সেই এলাকার থেকে একটা পুকুর ডোবা ছিল নোংরা, যেটা কচুরি পানাতে ভর্তি, এবং সেই পুকুরের ভিতরে, সেই ডোবার ভিতরে সেই সিদ্দিক ভাইকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এবং শুধু ফেলে দেওয়া হয় না, তাকে উঁচু করে করে কয়েকবার ডুবানো এবং মানে উঠানামা করা হয়, এমন করতেছে। এবং সে খুব জোরে জোরে চিৎকার করতেছে, তাকে বেশ বড় ধরনের একটি আঘাত করে সেই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। যখন সে চিৎকার করতেছিল এবং তাকে যখন আঘাত করে ফেলে দেওয়া হলো, তে এলাকার জনগণ আসলো, এসে দেখলো এরকম এই ব্যক্তিটা পুকুরের মধ্যে ডুবে পড়ে আছে। তখন তাকে সাথে সাথে একটি ক্লিনিকে নেওয়া যাওয়া হয়, সেখানে ভর্তি করা হয় এবং ডাক্তারের রিপোর্টে তারা বলতেছে যেটা সন্ত্রাসী হামলা ছিল। কিন্তু ঘটনা ছিল সেই ক্লিনিকের ভিতরেই ভর দুপুর বেলায় তাকে স্যালাইন দেওয়া হয়েছিল, যেহেতু শরীরটা অনেক দুর্বল এবং সারাটা গায়ে তার খুব দাগ, তাকে যে আঘাত করা হয়েছে সে প্রহরের আঘাতের দাগ পুরো শরীরটিতে ভরা ছিল। তাকে স্যালাইন যে দেওয়া হলো, সে স্যালাইন চলতেছিল। ঘটনা ভর দুপুর বেলায় হয়, সেটা হচ্ছে যখন 12টা নাকি 12:30 বাজে, তখন তাকে সেই বেড থেকে একটা ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং তার হাতে যে স্যালাইনটা লাগানো ছিল সেটা ছুঁড়ে ফেলা হয় এবং তার আশপাশে যারা লোকজন ছিল সকলের সামনেই তাকে যে মারতেছে এবং সে সিদ্দিক ভাই এক কথাই বলতেছে, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। তো সবাই অদ্ভুত হয়ে তাকে দেখে যে ওরা কারা, কে মেরে ফেলবে, কিন্তু অথচ সবার সামনেই তাকে মারা হইতেছে। তো ক্লিনিকের সাথে সাথে বলে দেয় যেটা অস্বাভাবিক কোনো কিছু, আপনার তাড়াতাড়ি করে বাসায় নিয়ে একটা হুজুর দেখিয়ে দেন, এটা খুব অস্বাভাবিক। পরে তারা ক্লিনিক থেকে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরও সে একই অবস্থা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, শুধু বলতে থাকে যে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতেছে, ওরা আসতেছে, আমাকে মেরে ফেলবে। তো একটা হুজুরকে খবর দেওয়া হয়, সেখানে হুজুর আসে, এসে দেখে যে হ্যাঁ পরিস্থিতি খুব ভয়াবহ এবং হুজুরও বলছে যে এটা খুব শক্তিশালী, ওনার সাথে কয়েকটা জিন আছে
ওনাকে খুব আঘাত করতেছে। পরবর্তীতে হুজুর কিছু চিকিৎসা দিয়ে দেন, কিছু যখন চিকিৎসা সামনে বসে করে সে একটু ভালোই ছিল। হুজুর যখন আবার চলে গেছে তাকে আবারও সে আক্রমণ চলতেছিল, তাকে সে আবারও আঘাত করতেছিল। তখন উস্তাদজি যিনি তাকে সুস্থ মানে ট্রিটমেন্ট করতেছিলেন, একটি পানি দেওয়া হয়েছিল, পড়া পানি। ওই পানিটা ছিটানোর পরে যে নাকি পানিটা নিচে তাকে ছিটাবে মানে ছিটিয়ে দিছে, ওই তাকেও একটি চড় মারা হয়, তাকেও খুব আঘাত করে। পরবর্তীতে খুব অবস্থা খারাপ, সে উস্তাদজিকে আবার ডাকানো হয়। তখন উস্তাদজি বলছে যে আমার পক্ষে এখন সম্ভব না, আমি পারবো না, কেননা এটা খুব শক্তিশালী 3টা জিন আছে, আমার দ্বারা সম্ভব না, আপনারা আরেকটা জায়গায় ট্রাই করুন। তারা আরেকটা উস্তাদজিকে নিয়ে আসে। সেই উস্তাদজি এসে দেখে যে হ্যাঁ পরিস্থিতি খুব ভয়াবহ, এবং উস্তাদজি বেশ কাজ করে এবং সপ্তাহখানিকের মতো ঠিকঠাক, কিন্তু প্রতিটা রাত্রে এরকম বিরক্ত করে যেত, খুব আঘাত মারতো এবং সে একই কথা বলতো যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু উস্তাদজি যে কাজগুলো করেছিল, যে সে কিছুটা ভালো থাকার পর আবার এইরকম কিছু কিছু মাঝে সাঝে রাত্রেবেলায় কিছু অঘটন ঘটতে থাকে, অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। পরবর্তীতে সে আমার শরণাপন্ন হয়, আমার কাছেও আসে। আসার পর আমি যখন বসাই তাকে, সেই একটা জিন সে আমার কাছে হাজির হয়, একটা জিন হাজির হয়, এসে বলতেছে যে আমরা ও মুসলিম, ও তো মুসলিম, ও কেন অন্যায় কাজ করে? ও রাত্রিবেলা যে পাহারা দিয়ে থাকে, তো আমরা যেখানে স্থান, আমরা যেখানে থাকি, আমরা এখানে যেখানে আমাদের সাথে থাকা হয়, সেইখানে এসে সে এরকম খুব অন্যায় অত্যাচার করে, ওই এলাকার কিছু মেয়েদের নিয়ে কিছু জুলুম করে, কিছু খারাপ অন্যায় করে। তো আমরা এটা বহুবার দেখেছি, কিন্তু এবার ওকে আর ছাড়া হবে না, ওকে আমরা মেরেই ফেলবো, আমাদের কাছে নিয়ে চলে যাব এবং ওকে আঘাত করব, মেরেই ফেলবো, ওকে আমরা ছাড়বই না। পরবর্তীতে বলা হলো দেখেন ও ভুল করতে পারে, মাফ করে দেওয়া হোক, আর এরকম যেন না করে। তো ওরা বলতেছে না, এটা সম্ভব না, আমরা বহুবার তাকে দেখেছি, ও মুসলিম জাতি, ও মুসলিম, কিন্তু ও খুব অন্যায় করে, খুব ভুল করে, এর জন্য ওকে আমরা রাখবো না, ওকে মেরে ফেলবো। পরবর্তীতে তার আমাদের চিকিৎসা চলতেছে। এখন আমরা বলছি ঠিক আছে, সিদ্দিক ভাই সে এখনো বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। পরবর্তীতে ওনাকে বললাম যে আপনি তওবা করে নামাজ পড়ুন, গুনাহ খানার জন্য আপনি মাফ চান আল্লাহর কাছে, এবং বিশেষ করে আপনি সুপথে আসুন। তো এখন আলহামদুলিল্লাহ কিছু অস্বাভাবিক এখনো কিছু ঘটতেছে, কিন্তু আশা করা যায় ইনশাআল্লাহ সে মোটামুটি খুব ভালোর দিকে আসবে। আমার ঘটনাটা এটাই ছিল ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন সরাসরি একটা অডিও ক্লিপে যাবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যে ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাই রাসেল ভাই। ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগের। আমি তখন পুরন ঢাকার একটা পুরনো বাড়িতে থাকতাম। বাড়িটা ছিল ব্রিটিশ আমলের, বিশাল বড় দেওয়াল, আর সেই দেওয়ালগুলো ছিল অন্তত 2 ফুট চওড়া। ওই বাড়ির একদম ওপর তলায় একটা ছোট্ট ঘর ছিল, যেটার দরজা সব সময় বন্ধ থাকত। বাড়ির মালিক আমাকে বলেও ছিলেন ওটা যেন আমি ভুলেও না খুলি, কিন্তু আমাদের তো স্বভাব ভালো না, মানে মানুষ আমাদের যেটা না করে আমরা সেটাই করি বেশি, যেটা মানা করা হয় সেটার প্রতি আমরা ঝুঁকি বেশি। এটাই বাস্তব সবার ক্ষেত্রেই। এক শুক্রবার রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি, এমন সময় উপরের সেই ঘর থেকে অদ্ভুত এক আওয়াজ এলো। মনে হচ্ছিল কেউ ভারী কিছু মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে, মানে ঘ্যাচ ঘ্যাচ এটা টানার যেমন শব্দ হয়, ঠিক এই শব্দটা একদম স্পষ্ট ছিল। কৌতূহল সামলাতে না পেরে আমি একটা টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমি যখন ওই ঘরের সামনে পৌঁছালাম, দেখলাম দরজাটা তালা, ওই তালাটা আগে থেকেই ভাঙা। আমি একটু ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ, মানে দরজা যেমন মরমর শব্দ ওঠে, সেই দরজা ওই রকম শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত পচা গন্ধ নাকে এলো, ঠিক যেন অনেক দিনের পুরনো মরা পশুর গন্ধ।
টর্চের আলোটা যখন ঘরের কোনায় ফেললাম, তখন আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম ঘরের কোনায় একটা চটের বস্তার উপর উল্টো হয়ে কেউ একজন বসে আছে। পরনে ছিল, তার সে গায়ে পরেছিল, পরনে ছিল ছিঁড়ে যাওয়া নোংরা সাদা রঙের একটা কাপড়। আমি তুতলাতে তুতলাতে বললাম, কে ওখানে? সাথে সাথে সেই শরীরটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। রাসেল ভাই, বিশ্বাস করেন, ওর কোনো মুখ ছিল না ভাই, শুধু মিশ্রণ চামড়া, আর যেখানে চোখ থাকার কথা সেখানে দুইটা গভীর অংশ বা গর্ত, যেখান থেকে লাল এক ধরনের তরল গড়িয়ে পড়ছে। ওটা যখন আমার দিকে তাকালো, আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল আমার পা দুটো কেউ মাটির সাথে সিমেন্ট আর বালু দিয়ে প্লাস্টার করে দিয়েছে। হঠাৎ ওটা একটা অমানসিক চিৎকার দিয়ে আমার দিকে হামাগুড়ি দিয়ে আসতে শুরু করলো। ওর হাতের নখগুলো ছিল প্রায় 3-4 ইঞ্চি লম্বা। আমি কোনো মতে সম্বিত ফিরে পেয়ে উল্টো দিকে দৌড় দিলাম। সিঁড়ি দিয়ে নামার কোনো সময় মনে হচ্ছিল কেউ আমার পিছু পিছু আসছে এবং তার ভারী নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করছিলাম। আমি নিজের ঘরে ঢুকে দরজা লক করে বিছানায় কুঁকড়ে বসে থাকলাম। সারাদিন আমার চোখ বন্ধ করতে পারিনি আমি, কিন্তু আমি আসল ভয়টা পেয়েছি পরের দিন সকালে যখন আলো ফুটলো, আমি আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে চিৎকার করে উঠলাম। আমার গলার নিচে স্পষ্ট 4টে আঙ্গুলের কালো ছাপ বসে আছে, যেন কেউ আমাকে অনেকে জোরে আমার গলা চেপে ধরছিল। অথচ পুরো সময়টা আমি একাই ছিলাম। এর চেয়েও বড় কথা হলো, আমি যখন আবার সেই উপরে ঘরে গেলাম, দেখলাম দরজাটা বাইরে থেকে শক্ত করে তালা মারা। ওই তালাটা মরিচে ধরা মনে হয়। গত 10 বছরে ওটা কোনো দিন খোলেনি। তাহলে কাল রাতে আমি কার সাথে দেখা করেছিলাম? আর সেই তালা বন্ধ ঘর, সেখান থেকে বের হয়ে আমাকে তাড়াও করছিল কেমনে? আজও সেই আঙ্গুলের ছাপগুলো আমার গলার মাঝে দেখা যায় এবং ছাপগুলো মাঝে মধ্যে ব্যথায় দপদপ করে উঠে। রাসেল ভাই, এই ছিল আমার প্রথম ঘটনা ভাই। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমাদের কাছে আরও একটি ঘটনা এসেছে, সেটা প্রতিবেদনের মাধ্যমে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় ঘটনা, রাসেল ভাই, এই ঘটনাটি শোনার পর আমি যখন পড়েছিলাম যে পড়া যায় কিনা, আমি রিভিশন দিতে গিয়েছি। এই ঘটনাটি শোনার পর আমি ওই রাতে আর একা ঘুমাতে পারিনি। ঘটনা ঘটেছিল গত বছর বলে শীতে। লিখেছেন, আমি আর আমার এক বন্ধু ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলাম বাইক নিয়ে। রাত তখন আনুমানিক 2টা কি 2:30 হবে। ভৈরব পার হওয়ার পরের যে রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেল। কুয়াশার কারণে সামনের 20 হাতের বেশি কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ টর্চের আলোতে দেখলাম রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে। পরনে একদম পাতলা একটা লাল শাড়ি, আর হাড় কাঁপানো শীতেও তার গায়ে কোনো চাদরও নেই। আমি ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছে, তাই বাইক থামালাম এবং মেয়েটা কাছে এসে নিচু স্বরে বলল, ভাইয়া, সামনে একটু এগিয়ে দেবেন, আমার বাবা খুব অসুস্থ। আমার বন্ধু রাজি হলো না, কিন্তু মেয়েটা অসহায় মুখ দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বসুন আমার পাশে। মেয়েটি বাইকের পিছনে বসলো, কিন্তু বসার সাথে সাথে আমার মনে হলো বাইকটা অস্বাভাবিক রকমের ভারী হয়ে গেল, যেন পিছনে একজন মানুষ নয়, মনে হলো যে একজন মানুষ নয়, এটা কোনো একটা পাহাড় একটা পাথরের বস্তা চেপে ধরে তুলে দিয়েছে, এরকম অবস্থা।
আমরা যখন বাইক চালানো শুরু করলাম তখন অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে শুরু করলো। বাইকের লুকিং গ্লাসে আমি যখনই তাকাচ্ছি মেয়েটার মুখ দেখতে পাচ্ছি না, সেখানে শুধু একগুচ্ছ কালো কালো চুল ছাড়া আর কিছু নেই। আমি আমার বন্ধুকে ইশারায় তাকিয়ে বললাম, ও আয়নায় তাকিয়ে চিৎকার দিয়ে ব্রেক কষলো এবং বাইক থামার পর পিছনে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নেই এবং রাস্তাটাও একদম ফাঁকা। আমরা ভাবলাম কুয়াশার কারণে হয়তো মেয়েটা পড়ে গেছে, কিন্তু আশেপাশে কোথাও কাউকে দেখা গেল না। আমরা ভয়ে আবার বাইক স্টার্ট দিতে যাব, তখনই টের পেলাম আবার কাঁধ বা কাঁধের ওপর কেউ খুব ঠান্ডা একটা হাত চলে এলো। আবার মানে ঠান্ডা হাতে আমাকে যখন স্পর্শ করছে আমি কাপড়ের উপর দিয়ে বুঝতে পারছি হাতের আঙ্গুলগুলো মানুষের মতো ছিল না, একদম মনে হয় হাড়ের মতো শক্ত কোনো কিছু বা বরফের মতো ঠান্ডা। কানের কাছে এসে আমাকে আস্তে করে বলল, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আমি তো এখনো নামিনি। রাসেল ভাই, আমি ভয়ে একদম জমে গেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আবার বসে আছে, কিন্তু এবার তার চেহারাটা আগের মতো নেই। তার গায়ের চামড়াগুলো ঝুলে গেছে আর চোখ দুটো একদম কোটর থেকে বেরিয়ে এসে মানে বাহিরে আসার মতো অবস্থা। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। আমার বন্ধু এক মুহূর্ত দেরি না করে বাইক ফুল স্পিডে টান দিলাম এবং পিছনে তাকিয়ে দেখি মেয়েটা বাইকের সাথে দৌড়াচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, বাইকের স্পিড তখন ছিল 110 এইরকম, কিন্তু সে একদম আমাদের পাশেই দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। হাসতে হাসতে সে একসময় বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। কোনো মতে আমরা একটা পেট্রোল পাম্পে পৌঁছালাম। সেখানকার লোকজন আমাদের অবস্থা দেখে সব শুনলো, মানে আমরাও বললাম। তারপর বলল, বাবা তোমরা অনেক বড় বাঁচা বেঁচে গেছো। আজ থেকে 10 বছর আগে ঠিক এই জায়গাতেই একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই প্রায় এই ঘটনাটি ঘটে। পরের দিন সকালে আমি দেখলাম আমার বাইকের পিছনের সিটে 2টা হাতের ছাপ, রক্তের নয়, একদম পোড়া কালচে কালো রঙের ছাপ। আর আমার জ্যাকেটের পিছনে একটা লম্বা নখের আঁচড় ছিল। সেই জ্যাকেটটা আমি আর কখনো কোনো দিন পরিনি। আসল ভাই, ওই দিনের পর থেকে রাতের বেলা হাইওয়েতে বাইক চালানো আমি একদম ছেড়ে দিয়েছি। তো এই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আমার দ্বিতীয় ঘটনাও একটু পড়ে শোনাবেন। ওকে, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা চাইবো আপনারা প্রতিনিয়ত ঘটনা পাঠাবেন। তো অডিয়েন্স, আপনাদের কাছে এই ঘটনাগুলো কেমন লাগলো? এই ঘটনা কিন্তু আমাদের অডিয়েন্সের। আমি সত্যমিথ্যা কোনো কিছু বিচার করিনি। আমি এক জায়গায় পেয়েছি বিধায় আমি সেখান থেকে ঘটনাগুলো পড়েছি। এই ঘটনার সত্য বলতে আমার কাছে কিছুই নেই, কোনো প্রমাণ নেই। এটা একটি আমি শিওর যে একজন লিখে ঘটনাটি পাঠিয়েছেন। এখন যাই হোক, এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘটনা পাঠাবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আপনারা যারা ভূত এফএম ভালোবাসেন বা লং ভূত এফএমকে ভালোবাসেন, প্রতিদিন লং ভূত এফএমের ঘটনা শোনেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন যে ভাইয়া ঘটনাগুলো কেমন লাগছে, বা যাদের কণ্ঠে যে ভৌতিক আর্টিস্টরা ঘটনা শোনাচ্ছে আপনাদের, এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে। আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো লাগাকে চিন্তা ভাবনা করে, আপনাদের ভালো লাগাকে সবার আগের লিস্টে রেখে আপনারা কি ধরনের ঘটনা পছন্দ করেন, কিভাবে ঘটনাগুলোকে মেকিং করলে আপনাদের ভালো লাগবে শুনতে, বা একটা হরর বা একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশে যেতে পারবেন, সেই জিনিসটাকে আমরা বিবেচনা করে সবার সামনে রেখে আমরা কিন্তু সেভাবে ঘটনাগুলো তৈরি করে যাচ্ছি। আপনারা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট করেন, মানে যেভাবে আবার লং ভূতে আপনারা শেয়ার করছেন, কমেন্ট করছেন, আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। আমি আপনাদের জন্য বাছাই করব, এখন থেকে আরো সময় দিয়ে আপনাদের জন্য যে ঘটনাগুলো তৈরি করব, ইনশাআল্লাহ এই ঘটনা সব ঘটনাগুলো স্পেশাল ঘটনা বলে আমরা চিহ্নিত করব, যে আপনারা যে ঘটনাগুলো বেশি শুনছেন, যার কণ্ঠকে বেশি পছন্দ করছেন, আমরা তার ঘটনায় বেশি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা একটু কমেন্ট করে যাবেন যে আপনারা কার কণ্ঠে ঘটনা শুনতে চান। আমরা প্রতিনিয়ত কিন্তু ডক্টর আলিফ, আফনান ভাইয়া, বাবু ভাইয়া,
মঈনুদ্দিন ভাইয়া, সাবিত আলম ভাইয়া সহ আরো অনেকজনের ঘটনা, যারা অনেকেই আগে ডক্টর আলিফকে অনেকেই ঘটনা দিত, যাদের ডক্টর আলিফের ভাইয়া তার পেজের মাধ্যমে ঘটনাগুলো কালেক্ট করতো, যারা তাদেরকে দিত তারা এখন আমাদেরকে ঘটনা দেয় মাঝে মধ্যে, এবং পাশাপাশি বাবু ভাইয়াকেও যারা দিত তারাও আমাদেরকে ঘটনা দেয়। সবশেষে আমি বলবো যে আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে আমরা মনে করব যে আমরা আপনাদের ভালো লাগা চরম শিখরে পৌঁছাতে পারবো। আমরা যেভাবে ঘটনা দিচ্ছি আপনাদের কেমন লাগছে তা একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন, কে কোন অঞ্চল থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন, কে কোন বিভাগ থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন, তাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে এইভাবেই, আপনাদের প্রতিদিন রাত 10টায় আপনারা এই চ্যানেলে এরকম ঘটনা পেয়ে যাবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে একটা ঘটনা দিব, কিন্তু স্পেশাল হতে হবে। আমরা যে ঘটনাগুলো বাছাই করি এগুলো স্পেশাল ঘটনা, আপনারা মাথায় রাখবেন যে যেদিনই দেখবেন বাছাই করা ঘটনা বা নতুন ঘটনা আসবে সেগুলোই বাছাই করা ঘটনা। এর মধ্যে হ্যাঁ অনেকেই হয়তো অনেক ঘটনা শুনেছেন, কিন্তু এই ঘটনাগুলো একটু ভিন্ন, এবং অনেকে যারা বেশি ভূতহীন ভালোবাসেন প্রত্যেকটা এপিসোড শোনা তাদের কাছে কমন পড়ে যেতে পারে, কিন্তু যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আপনারা ঘটনাগুলো শুনলেই বুঝতে পারবেন যে ঘটনাগুলোর ভিতরে কিরকম চেঞ্জেস এসেছে এবং আমরা কিভাবে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি একের পর এক। যাই হোক, আমি বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান সেটা একটু কমেন্ট করবেন। আমরা প্রতিনিয়ত তার কণ্ঠকে প্রায়োরিটি দিয়ে সবার আগে আপনাদের সামনে ওই ধরনের কন্টেন্ট বা ওই ভৌতিক আর্টিস্টের কণ্ঠে ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।